গুড মর্নিং স্টুডেন্ট। আজকে ক্লাস 10-এর আমাদের রাজ্য বোর্ডের মানে ওয়েস্ট বেঙ্গল বোর্ড যে তাদের ক্লাস 10-এ যে আয়তঘন বলে যে অংশটুকু আছে অঙ্কে, সেই অংশটাই আজকে আমরা পড়ব। প্রথমেই দেখো দুটো ছবি আছে, একটা হচ্ছে দেখতে পাচ্ছ এটা হচ্ছে আয়তঘনের ছবি, আর এটা হচ্ছে ঘনকের ছবি। আয়তঘন কাকে বলে আমরা জানি, 6টি আয়তাকার তল নিয়ে গঠিত একটা সীমাবদ্ধ ঘনবস্তু হচ্ছে আয়তঘন। আর ঘনক দেখতে পাচ্ছি এটাও 6টা তল আছে, সীমাবদ্ধ, এটাও ঘনবস্তু। আর এটা মানে এর তলগুলো দেখো প্রত্যেকেই কিন্তু বর্গক্ষেত্রাকার। আমার উদ্দেশ্য হচ্ছে এখানে এই আয়তঘন সংক্রান্ত তোমাদের যে পরিমিতির যে অংশটা আছে সেখান থেকে মানে সেইখানকার যাবতীয় সূত্রগুলো কি করে এসছে সেটা দেখা, আর সঙ্গে কিছু কিছু অঙ্ক করে ফেলা, অর্থাৎ ওই চ্যাপ্টারটা কভার করা, এটাই হচ্ছে উদ্দেশ্য। তাহলে দেখো প্রথমে আয়তঘন নিয়ে পড়ি। তাহলে আয়তঘনর আমি দেখতে পাচ্ছি লাল কালিতে দেখিয়েছি, দেখো এটা হচ্ছে দৈর্ঘ্য, এই অংশটা প্রস্থ, এটা হচ্ছে প্রস্থ, আর এটা যদি উচ্চতা হয় তাহলে এই যে 6টা তল আছে এই 6টা তলের মোট ক্ষেত্রফল কিন্তু নির্ণয় করা সম্ভব। তাহলে প্রথম সূত্র হচ্ছে আয়তঘনের সমগ্র তলের ক্ষেত্রফল। আয়তঘনের সমগ্র তলের ক্ষেত্রফল সমান কটা তল আছে? 6টা তল। তাহলে আমি নিচের তলটাকে যদি ভাবি, এই তলটাকে, তার এর ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য ইনটু প্রস্থ। আর মনে রাখো এই নিচের তলটি যেমন যা ক্ষেত্রফল, উপরের তলটাও তাই। তোমরা নিজেরাও একটা তুলনা করতে পারো আয়তঘনের একটা ছবি ভেবে, যেমন দেশলাই বাক্স হতে পারে, অথবা তুমি যে ঘরে বসে আছো সেখানে দৈর্ঘ্য, সেখানকার যদি তুমি জানালা দরজা নাই এরকম ভেবে নাও, তাহলে ওই ঘরটাও কিন্তু আয়তঘনের একটা উদাহরণ হতে পারে। তাহলে সেক্ষেত্রে মেঝেটার ক্ষেত্রফল যা হয় ছাদটার ক্ষেত্রফল তাই হয়। তার মানে আমি যদি এই মেঝেটা বের করে ফেলি, মানে নিচের অংশটা, তার সঙ্গে যদি 2 গুণ করে দিই তাহলে আমি উপরেরটা পেয়ে যাচ্ছি। আবার এদিকের অংশটা যদি বের করি তার সঙ্গে 2 গুণ করলে এদিকের অংশ আর ওই দিকের অংশ পেয়ে যাচ্ছি। তার ক্ষেত্রফল কি দাঁড়াবে? তাহলে তার ক্ষেত্রফল দাঁড়াবে, তাহলে এই দুটো তলেরই একসঙ্গে যদি আমি ক্ষেত্রফল নির্ণয় করি তাহলে দাঁড়াবে 2 ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, প্রস্থ ইন্টু উচ্চতা। আর একটা এদিকের অংশ আর ওই দিকের যে তলটা রয়েছে, তাহলে তার ক্ষেত্রফল কি হবে? তার ক্ষেত্রফল আসবে, দেখো তার দৈর্ঘ্য হবে এইটার দৈর্ঘ্যের সঙ্গে সমান, আর উচ্চতা হবে প্রস্থ এখানে। তার মানে এই বাইরের দিক আর ওই ভিতরের দিকের যে দুটো দেওয়াল রয়েছে তাদের ক্ষেত্রফল দাঁড়াচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য ইন্টু উচ্চতা। কারণ এটা প্রত্যেকেই আমরা দেখছি প্রত্যেকটা তলই যেহেতু আয়তক্ষেত্রাকার, আর আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তাহলে সেটা লাগালে আমরা দেখতে পেলাম এই 6টা তলের ক্ষেত্রফল আমি পেয়ে গেছি। তাহলে 2 যদি আমি কমন নিয়ে নিই তাহলে ব্র্যাকেটে পড়ে থাকছে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, প্রস্থ ইন্টু উচ্চতা প্লাস দৈর্ঘ্য ইন্টু উচ্চতা। এবার এককটা কি হবে? অবশ্যই বর্গ একক হবে। তাহলে এইভাবে আমি কিন্তু আয়তঘন এর সমগ্র তলের সূত্র আমি কিন্তু পেয়ে গেলাম। এরপরে আসছে যদি আয়তঘনের কর্ণের দৈর্ঘ্য চাই। দেখো সবুজ কালিতে আমি দেখিয়েছি এই যে এই অংশটা, এটা কিন্তু এটাও একটা কর্ণ, তবে সেটা হচ্ছে এই তলটার কর্ণ, এই তলটার কর্ণ। তার মানে দেখো যেহেতু এটা আয়তক্ষেত্র, তাহলে এই তলটার কর্ণের দৈর্ঘ্য কর্ণের মানটা কি হবে, অর্থাৎ ভূমির কর্ণের মানটা কত আসবে?
দেখো ভূমির দৈর্ঘ্য দেওয়া আছে, প্রস্থ দেওয়া আছে, তাহলে ভূমির কর্ণ হবে √ দৈর্ঘ্য স্কয়ার যুক্ত প্রস্থ স্কয়ার। এইটা তাহলে এই বাহুটার মান হচ্ছে দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার, আর এটা উচ্চতা দেওয়া আছে। তার মানে তাহলে এটাও একটা সমকোণী ত্রিভুজ। এই দেখাচ্ছি আমি, তাহলে এটা সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের অতিভুজ হচ্ছে এটা, একটা বাহু এটার মান দেওয়া আছে, আরেকটা হচ্ছে উচ্চতা দেওয়া আছে, তার মানে এটা কত হবে। তার মানে সেটাই হচ্ছে, মানে এই যে এখান থেকে এইটুকু, এইটাই হচ্ছে আয়তঘনকের কর্ণ। তাহলে আয়তঘনের কর্ণের দৈর্ঘ্য কর্ণের দৈর্ঘ্য কত হবে তাহলে? তাহলে এইটার বর্গ যুক্ত এইটার বর্গ হবে। তাহলে দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার, এই পুরোটার বর্গ হবে যুক্ত উচ্চতার বর্গ হবে। তার মানে রুট আর বর্গ আউট হয়ে গেলে এটা আসছে দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার প্লাস উচ্চতা স্কয়ার একক। তাহলে এটা এই সূত্রের সাহায্যে আমি আয়তঘনকের কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করে ফেলতে পারবো, যদি দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা আমার জানা থাকে। 3 নম্বর যেটা আসছে সেটা হচ্ছে আয়তঘনকের আয়তন। ঘনক বা আয়তঘনের বলতে পারি, ঘনকের আয়তন। আর যেটাই আয়তঘনক তার আরেকটা নাম হচ্ছে চৌফল, সমকোণী চৌফল। তাহলে আয়তঘনকের আয়তনের সূত্রটা কি করে পাবো? না এখান থেকে পাবো, ভূমির ক্ষেত্রফল ইনটু উচ্চতা। এটা যদি আমি নির্ণয় করতে পারি তাহলে আমি কিন্তু পেয়ে যাব। এবারে দেখো এই ছবি অনুযায়ী ভূমি কোনটা, অবশ্যই এটা আমি যেটাকে চিহ্নিত করে দেখাচ্ছি। তাহলে এই যে নিচের তলটা এটাই হচ্ছে ভূমি, আর ভূমিটা অবশ্যই আয়তক্ষেত্রাকার। তার মানে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য দেওয়া আছে, প্রস্থ আছে, তার মানে তার ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য ইনটু প্রস্থ ইনটু উচ্চতা। উচ্চতা অলরেডি দেওয়া আছে, তাহলে ভূমির ক্ষেত্রফল হলো দৈর্ঘ্য ইনটু প্রস্থ, আর উচ্চতা দেওয়া আছে। তার মানে আয়তক্ষেত্রের আয়তনের সূত্র হচ্ছে দৈর্ঘ্য ইনটু প্রস্থ ইনটু উচ্চতা, আর এককটা আসবে ঘন একক। তাহলে এখান থেকে আমি দেখো তাহলে 3টা সূত্র পেয়ে গেলাম। আয়তঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল পেয়েছি, আয়তঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল বের করেছি দেখতেই পাচ্ছ। তারপরে পেয়েছি আয়তঘনকের কর্ণের দৈর্ঘ্য, তারপরে পেয়েছি দেখো আয়তঘনকের আয়তন, এটা পেয়েছি। তাহলে এটাও পেয়েছি, আবার এইটাও পেয়েছি। এরপরে যেটা উদ্দেশ্য, মনে রাখবে আয়তঘনক আর ঘনকের মধ্যে সামান্য একটু মিল আছে। কিরকম না, আয়তঘনকের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা হচ্ছে যদি আয়তঘনকের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যদি সমান হয়ে যায়, যদি তাহলে ওই রকম একটা ছবি দাঁড়াবে যেটাকে আমরা ঘনক বলছি, অর্থাৎ প্রতিটা তল তখন বর্গক্ষেত্রাকার হয়ে যাবে। আর দৈর্ঘ্য প্রস্থ উচ্চতাকে আমরা যদি বাহু বলি, তাহলে দৈর্ঘ্য মানে প্রত্যেকে যেহেতু সমান, সেই জন্য প্রত্যেকে দেখো বাহু 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 বলে আমরা বলেছি, অর্থাৎ দৈর্ঘ্য সমান প্রস্থ সমান উচ্চতা সমান আমরা বাহু ধরে নিচ্ছি। তাহলে সেক্ষেত্রে আয়তঘনকের আয়তনের সূত্র কি হবে? ঘনকের আয়তনের সূত্র কি হবে না, ঘনকের আয়তন ঘনকের সমগ্র তল, অ্যাকচুয়ালি সমগ্র তলের ক্ষেত্রে সূত্র কি হবে? এই সূত্রটাই আমি যদি বসিয়ে দিই, তাহলে সমগ্র তল ঘনকের সমগ্র তল সমগ্র তলের ক্ষেত্রফল দেখো এই জায়গাটা যদি দৈর্ঘ্য সমান প্রস্থ যদি সবগুলো সমান হয়, তার মানে এখানে বাহু বসবে, এখানেও বাহু, মানে বাহু ইন্টু বাহু, এখানেও বাহু ইন্টু বাহু, এখানেও বাহু ইন্টু বাহু, মানে কটা? 3টা হচ্ছে, আর সামনে 2 আছে, তার মানে কত? 6 ইন্টু বাহু ইন্টু বাহু। এটা হচ্ছে তোমার ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল। এবারে যদি বলি ঘনকের যদি কর্ণের দৈর্ঘ্য বের করি, তাহলে এখান থেকেই পেয়ে যাবো ঘনকের কর্ণের দৈর্ঘ্য। এই যে ঘনকের কর্ণের দৈর্ঘ্য যদি বের করি কর্ণ, তাহলে কি আসবে না, কর্ণ সমান এখানে দৈর্ঘ্য প্রস্থ আলাদা বলেই দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার প্লাস উচ্চতা স্কয়ার হয়েছে।
এটা যদি প্রত্যেকটা যদি একই হয়, মানে প্রত্যেককে যদি আমি বাহু বলি, তার মানে কি দাঁড়াবে? বাহু স্কয়ার প্লাস বাহু স্কয়ার প্লাস বাহু স্কয়ার। তার মানে এটা দাঁড়িয়ে যাবে বাহু ইন্টু √3 একক, বা বাহু ইন্টু √3 একক, অথবা √3 বাহু, √3 ইন্টু বাহু। এইটা হলো ঘনকের কর্ণের সূত্র। এরপরে আসছে 3 নম্বর, ঘনকের 4 দেওয়ালের ক্ষেত্রফল। ঘনকের 4 দেওয়ালের ক্ষেত্রফল। 4 দেওয়ালের ক্ষেত্রফল কি আসবে? অবশ্যই 4 দেওয়ালের ক্ষেত্রফলে আসবে ভূমির পরিসীমা ইনটু উচ্চতা। আর ভূমি যেহেতু একটা বর্গক্ষেত্র, তার ক্ষেত্রে পরিসীমার সূত্র কি? 4 ইনটু বাহু। আর উচ্চতা, এক্ষেত্রে উচ্চতা হচ্ছে বাহু, তার মানে 4 ইনটু বাহু স্কয়ার বর্গ একক। তাহলে এইটাই হচ্ছে ঘনকের দেওয়ালের 4 দেওয়ালের ক্ষেত্রফল। এবারে আসছে ঘনকের আয়তনের সূত্র। ঘনকের আয়তনের সূত্র কি আসবে না, এই যে সূত্র আমি পেয়েছিলাম আয়তঘনকের আয়তনের সূত্র, তাহলে সেক্ষেত্রে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যেহেতু আলাদা আয়তক্ষেত্রের ক্ষেত্রে, আয়তঘনকের ক্ষেত্রে, আয়তক্ষেত্রের নয় আয়তঘনকের ক্ষেত্রে, তাহলে সেক্ষেত্রে আর ঘনকের ক্ষেত্রে কি হচ্ছে? দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনটাই সমান এবং প্রত্যেককে আমরা বাহু বলছি। তাহলে এই ক্ষেত্রে ঘনকের আয়তন সমান আসবে কত? বাহু ইন্টু বাহু ইন্টু বাহু। তার মানে বাহু কিউ ঘনক একক। তাহলে এই গেল সূত্রগুলো। মোটামুটি ঘনকের সূত্রগুলো মনে রাখলে আমরা দেখতে পাচ্ছি আয়তঘনকের সূত্রগুলো মনে রাখলে মোটামুটি ঘনকের সূত্রগুলো কিন্তু পেয়ে যাচ্ছি। এবং দুটো ছবির মধ্যে কি সম্পর্ক আছে, কেমন করে এই সূত্রগুলো পেলাম, সবই তোমাদেরকে আমি দেখালাম। আশা করি এটা বোঝার ক্ষেত্রে কোনো সমস্যা হবে না। এরপরে আমরা কিছু এবারে আমরা তোমাদের যে টেক্সট বইতে কোষে দেখি যে 4 আছে, পেজ নম্বর 74, তার কিছু কিছু অঙ্ক যেগুলো তোমাদের সমস্যা হতেও পারে, অথবা পরের অঙ্কগুলো মানে এই 1-1 করে যদি আমরা উদাহরণগুলো করে দিই, কিছু কিছু করে দেওয়া হয়, তাহলে বাকি অঙ্কগুলো করতেও তোমাদের সুবিধা হবে। এই উদ্দেশ্যেই এই অঙ্কগুলো কিছু কিছু করে দেওয়া হচ্ছে। যেমন দেখো, তোমাদের 3-এর দাগে একটা অঙ্ক আছে, বলছে একটা সমকোণী চৌপরাকার ঘরের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যথাক্রমে 5 মিটার 4 মিটার ও 3 মিটার হলে ওই ঘরে সবচেয়ে লম্বা যে দণ্ড রাখা যাবে তার দৈর্ঘ্য কত হবে? দেখো ছবিটা আমি এঁকেছি, ছবিটা এঁকে দেখিয়েছি আমি, ওই যে সবুজ কালিতে দেখানো হয়েছে। দেখো ওই ঘরের মধ্যে সবচেয়ে বড় যে দণ্ডটা রাখা যাবে সেটা হচ্ছে সবুজ কালিতে আমি যেটা দেখিয়েছি, অর্থাৎ সমকোণী চৌপলের কর্ণর দৈর্ঘ্যের সমান দণ্ড যদি আমরা রাখি, তাহলে সবচেয়ে বড় দৈর্ঘ্যের দণ্ড কিন্তু রাখা যাবে। অর্থাৎ এক্ষেত্রে যে তোমার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দেওয়া আছে, সেখান থেকে তুমি যদি কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো, তাহলেই আমি সবচেয়ে বড় দণ্ড এই ঘরের মধ্যে যেটা রাখা যাবে তার দৈর্ঘ্য কিন্তু পেয়ে যাব। তাহলে এক্ষেত্রে তাহলে দৈর্ঘ্য দেওয়া আছে 4 মিটার, প্রস্থ দেওয়া আছে, দৈর্ঘ্য 5 দেওয়া আছে, প্রস্থ 4 দেওয়া আছে, আর উচ্চতা দেওয়া আছে 3 মিটার। অতএব এক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য যেটা সূত্র আমি একটু আগেই আমরা করেছি, দৈর্ঘ্য স্কয়ার প্রস্থ স্কয়ার আর উচ্চতা স্কয়ার, অবশ্যই √/, তাহলে এটা হলো 5×5 = 25, এটা 4×4 = 16 আর 3×3 = 9। তাহলে এটা দেখো 25
আর এটা 16 9 25 মানে 25 25 50 রুট 50। রুট 50 কে দেখো আমি এইরকম লিখতে পারি 25 গুণিতক 2, তার মানে 25 এর বর্গমূল হচ্ছে 5, তাহলে 5 রুট 2 একক। তার মানে এই যে এখানে ছবিতে যদি আমি এটা লিখি, এটা 5 রুট 2, এটা হচ্ছে 5, এটা 4, এটা 3। অর্থাৎ যদি কোনো ঘরের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তোমাকে দেওয়া থাকে, তাহলে ওই ঘরের সবচেয়ে বড় যে মাপের যে দণ্ড রাখা যাবে সেটা হচ্ছে ওই ঘরের কর্ণের দৈর্ঘ্যের সমান মাপের যে দণ্ড হবে সেটাই। তাহলে আশা করি এটা অসুবিধা কিছু নেই। এর পরেরটা দেখো, বলছে একটি ঘনকে একটি তলের ক্ষেত্রফল 64 বর্গমিটার হলে ঘনকটির আয়তন কত। দেখো ঘনক মানে কিন্তু 6টা তল নিয়ে গঠিত, 6টা তল নিয়ে গঠিত এবং প্রতিটা তলের ক্ষেত্রফল কিন্তু সমান। আমরা এটা একটু আগেই আমরা সূত্রে পড়েছি বা করেছি। আর যেহেতু প্রতিটা তলই বর্গক্ষেত্রাকার, তার মানে আমি ঘনকের বাহু যদি এ ধরে নিই, ধরি বাহু সমান এ একক বা এ মিটার, তাহলে একটা তলের ক্ষেত্রফল কি হবে? একটি তলের ক্ষেত্রফল হবে a স্কয়ার বর্গ মিটার। আর শর্তানুসারে অ্যাকর্ডিং টু দ্য কন্ডিশন এটাই দেওয়া আছে, a স্কয়ার সমান তোমাকে দেওয়া আছে 64, বা এখান থেকে a সমান রুট 64, তার মানে 8। তাহলে এর মান তুমি পেয়ে গেছো, মানে বাহুর মান পেয়ে গেছো। অতএব ঘনকের আয়তন কি হবে? ঘনকের আয়তন হবে, আয়তনের সূত্র কি না, এ কিউ মানে বাহু কিউ, বাহুর মান দেওয়া আছে 8, তাহলে 8 এর হোল কিউ মানে 8 8 64 আর 64 8 এ 8 4 32 এর 2 হাতে 3, 8 8 64, 8 64, 8 6 48 আর 3 51, মানে 512 ঘন নেই। তাহলে এটাও নিশ্চয়ই বুঝতে কোনো অসুবিধা নেই। এবারে দেখো 7 দাগ কি বলেছে, বলছে একটি ঘনকের ধারগুলির দৈর্ঘ্যের সমষ্টি 60 সেমি হলে ঘনকটির ঘনফল কত। ঘনফল মানে হচ্ছে আয়তন। এবার ধার কোনগুলো দেখো, ধরে নিই এখানে যে ধরি ঘনকের ধারগুলোর বা একটি ধারে, ঘনকের একটি ধারের দৈর্ঘ্য a সেমি। এবার একটা জিনিস দেখো, বর্গক্ষেত্রে বলছি, ঘনকের ক্ষেত্রে মনে রাখবে এই যে আমি ছবিতে দেখিয়েছি দেখো, প্রত্যেকটাই কিন্তু একটা ধার, অর্থাৎ দুটো তল যেখানে মিলিত হচ্ছে, যে রেখায় মিলিত হচ্ছে সেটাই হচ্ছে এই ঘনবস্তুর ক্ষেত্রে একটা ধার। তাহলে যেহেতু এটা ঘনক এবং ঘনকের ক্ষেত্রে প্রতিটা তলই হচ্ছে বর্গক্ষেত্রাকার এবং প্রতিটা তলের ক্ষেত্রফল সমান, তার মানে প্রতিটা ধারের দৈর্ঘ্য সমান। এই জন্য দেখো আমি দেখিয়েছি ছবিতে যতগুলো রেখা আছে প্রতিটা জায়গায় ধারের দৈর্ঘ্য দেখো আমি এ লিখেছি, তার মানে এরকম কতগুলো এ আছে ওইটা যদি গুনে নিতে পারি তাহলে আমি কিন্তু টোটাল ধারের দৈর্ঘ্যটা পেয়ে যাব। তার মানে কটা এ আছে এখানে দেখো, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, তার মানে 12টা ধার আছে এবং প্রত্যেকটা দৈর্ঘ্য হচ্ছে a সেমি। তার মানে অ্যাকর্ডিং টু দ্য কন্ডিশন কি দাঁড়াচ্ছে না, 12a সমান দাঁড়াচ্ছে 60, বা a সমান 60/12 মানে 12 5 60, তার মানে a সমান হচ্ছে 5 সেমি। অর্থাৎ যেটাই ধার সেটাই দেখা গেল ঘনকের ক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য। তাহলে এ যেহেতু আমি 5 সেমি পেয়ে গেছি, এবার নিশ্চয়ই ঘনফল নির্ণয় করতে পারবে তোমরা। তাহলে ঘনফল কি হয়, বাহু কিউ মানে এ কিউ, তার মানে 5 এর হোল কিউ, তার মানে 125 ঘন সেমি। আশা করি এটা কোনো অসুবিধা হওয়ার ব্যাপার নেই। এবার পরেরটা দেখো 10 দাগ, বলছে একটি ঘনকের প্রতিটি বাহুকে 50% কমানো হলে মূল ঘনক
এবং ও পরিবর্তিত ঘনকের ঘনফলের অনুপাত কি হবে সেটা আমাদের বের করতে হবে। তাহলে একটা ঘনক দেওয়া আছে, প্রতিটা বাহুকে বলছে 50% কমানো হলো, তাহলে মূল ঘনক এবং পরিবর্তিত ঘনকের ঘনফলের অনুপাত কি হবে সেটা আমাকে বের করতে হবে। তাহলে এটা দেখো, এটা করার জন্য আমি ধরে নিলাম যে ধরি মূল ঘনকের বাহু সমান a একক, অতএব ঘনফল কি হবে? a কিউ ঘন একক, a কিউ ঘন একক। এবারে বলছে পরিবর্তিত যে ঘনক, পরিবর্তিত ঘনকের বাহু কত বলছে? 50% কমানো হয়েছে, তাহলে a মাইনাস নিশ্চয়ই a এর 50% কমানো হয়েছে, বিয়োগ ওই জন্য, তাহলে 5 একে 5, 5 গুণে 10, তাহলে a থেকে a/2 বাদ, তার মানে 2a মাইনাস a/2, তার মানে কত দাঁড়াবে? এখানে এইদিকে দেখো সমান দাঁড়াবে 2a মাইনাস a/2, তার মানে a/2 একক। অতএব পরিবর্তিত ঘনকের আয়তন কত হবে? পরিবর্তিত ঘনকের আয়তন হচ্ছে a/2 তার হোল কিউব, তার মানে a3/8 ঘন একক। এবারে চেয়েছে লাস্ট অংশটা দেখো, যে মূল ঘনক এবং পরিবর্তিত ঘনকের ঘনফলের অনুপাত বা আয়তনের অনুপাত। অতএব তাদের আয়তনের অনুপাত কত? না, একটার আয়তন হচ্ছে a কিউ, একজনের হচ্ছে a কিউ, আর একজনের হচ্ছে a কিউ/8, তার মানে পরবর্তী লাইনে এটা অনুপাত চিহ্ন, তাহলে a কিউ কেটে যাবে, তার মানে 1:8, তাহলে অনুপাতটার দুদিকে তুমি 8 দিয়ে গুণ করে দাও, তাহলে কত পাবে? 8:1 কিন্তু তুমি পেয়ে যাবে। তার মানে এই অঙ্কটাও আশা করি কোনো সমস্যা নেই, হবে না, কারণ দেখো ঘনকের দেওয়া ছিল, একটা ঘনক দেওয়া ছিল, তার বাহুকে 50% কমানো হলো, ফলে পরিবর্তিত ঘনক পাওয়া গেল। এবারে মূল ঘনক আর পরিবর্তিত ঘনকের ঘনফলের অনুপাত কি সেটাই তোমাকে নির্ণয় করতে হবে। ওই জন্য দেখো মূল ঘনকের বা বাহু আমি ধরে নিয়েছি a একক, তার মানে তার ঘনফলের সূত্র অনুসারে ঘন আয়তন হচ্ছে a কিউ। এবারে কি বলা হয়েছে? পরিবর্তিত ঘনকের বাহু হবে মূল ঘনকের বাহু অপেক্ষা 50% কম, তাহলে যেহেতু কম বিয়োগ হয়েছে, দেখো a মাইনাস a ইন্টু 50/100 কাটাকাটি করে দিয়েছি, তাতে এসছে কত? a মাইনাস a/2, লসাগু করলে 2a মাইনাস a/2, তার মানে a/2 এসছে। তাহলে পরিবর্তিত ঘনকের ঘনফল এসছে কত? a/2 হোল কিউ, মানে a3/8। এরপরে বাকি অংশটা আয়তন, দুটোর অনুপাত নির্ণয় করা হয়েছে। এবারে তোমরা 11 দাগের অঙ্কটা দেখো, মানে প্রথমে এইটা দেখতে বলবো, তারপরে আমরা লাস্ট এটা করবো, মানে 12 দাগ করবো। বলছে একটা সমকোণী চৌপল আকার বাক্সের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতার অনুপাত যথাক্রমে 3:2:1 এবং উহার আয়তন 384 ঘন সেমি হলে বাক্সটির সমগ্রতলের ক্ষেত্রফল কত? তাহলে আমার প্রথম উদ্দেশ্য হচ্ছে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা বের করা। তাহলে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যদি আমি পেয়ে যাই, তাহলে কিন্তু আমি সমগ্রতলের ক্ষেত্রফল নির্ণয় করে ফেলবো। তাহলে দেখো দৈর্ঘ্য ইস্টু প্রস্থ ইস্টু উচ্চতা, এইটা দেওয়া আছে 3:2:1। এখানে ধরে নাও যে ধরি দৈর্ঘ্য 3x সেমি, প্রস্থ 2x সেমি,
উচ্চতা 1x বা x সেমি। তাহলে আয়তন কত হবে? যেহেতু দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা পেয়ে গেলাম, তাহলে আয়তন সমান, এই যে আয়তন যেহেতু দেওয়া আছে, আয়তন হচ্ছে দৈর্ঘ্য ইনটু প্রস্থ ইনটু উচ্চতা। তাহলে দৈর্ঘ্য দেওয়া আছে 3x, প্রস্থ দেওয়া আছে 2x, উচ্চতা দেওয়া আছে 1x, তার মানে 3 দুনে 6 x কিউব। অবশ্যই এককটা আমাদের লিখতে হবে, এটা হচ্ছে ঘন সেমি। এবার অ্যাকর্ডিং টু দ্য কন্ডিশন বা অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেনের প্রশ্নের শর্তানুসারে কি বলা আছে না, যে আয়তনটা আমি বের করলাম সেটাই দেওয়া আছে 384, মানে 6x কিউব এইটা সমান দেওয়া আছে 384, বা x কিউব সমান 384/6। কাটাকাটি করা একটু, 6 6 36, 24 হচ্ছে 6 4 24, বা x কিউব সমান হচ্ছে, তাহলে 64 কে আমি 4 এর হোল কিউব লিখতে পারি, বা x সমান হচ্ছে 4। তাহলে এখান থেকে আমি কি পেলাম? দৈর্ঘ্য সমান পেলাম 3 × 4 মানে 12 সেমি, প্রস্থ পাচ্ছি কত 2x মানে 2 × 4 মানে 8 সেমি, আর উচ্চতা পাচ্ছি 1 × x দ্যাট ইজ 4 সেমি। তাহলে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা আমাদের যেটা প্রথমেই উদ্দেশ্য ছিল সেটা কিন্তু আমরা পেয়ে গেছি। দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা পেয়ে গেছি। এরপরে যেটা উদ্দেশ্য সেটা হচ্ছে এর সমগ্র তলের ক্ষেত্রফলটা নির্ণয় করে দেওয়া। তাহলে সমগ্র তল নির্ণয় করতে গেলে সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র লাগাতে হবে। অতএব এখানে লিখো সমগ্র তলের ক্ষেত্রফল সমান কি সূত্র? 2 × দৈর্ঘ্য যুক্ত প্রস্থ, প্রস্থ ইনটু উচ্চতা যুক্ত উচ্চতা ইনটু দৈর্ঘ্য। মান বসিয়ে দাও। তাহলে 2 12 ইনটু হচ্ছে 8 প্লাস 8 ইনটু 4 প্লাস 4 ইনটু 12, তাহলে কত হইলো? 12 × 8 = 96, 8 × 4 = 32, আর 12 × 4 = 48। এইটাকে যোগ করলে যেটা আসছে সেটা হচ্ছে 176। তাহলে 2 × 176 সমান দাঁড়াচ্ছে 352 বর্গ সেমি। তাহলে আশা করি অঙ্কটার কোনো অসুবিধা হওয়ার কথা নয়, ধাপে ধাপে করে দেওয়া হয়েছে, তাহলে আনসারটা নিশ্চয়ই করতে পারবে। এরপরে যেটা উদ্দেশ্য সেটা হচ্ছে আমাদের 12 দাগে যে অঙ্কটা রয়েছে সেটারই অ্যান্সার আমাকে করতে হবে। তাহলে 11 দাগেরটা আমরা করে ফেলেছি, এরপরে আসছে 12টা। 11 দাগ কমপ্লিট হয়ে গেছে আমাদের। তাহলে 12 দাগ কি বলেছে দেখো, 12 দাগ বলছে একটি চা বাক্সের ভিতরে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দেওয়া আছে 7.5 সেমি, 6 সেমি এবং 5.4 ডেসিমি। সেমি নয়, এগুলো সব ডেসিমি আছে। আর চা ভর্তি বাক্সটির ওজন দেওয়া আছে 52 কিগ্রা 350 গ্রাম, আর খালি বাক্সটির ওজন দেওয়া আছে দেখো 375 গ্রাম। এই 3.75 গ্রাম কিগ্রা আছে, 375 নয়, 3.75 কিগ্রা মানে হচ্ছে 3 কিগ্রা 750 গ্রাম। এবারে চেয়েছে 1 ঘন ডেসিমি চায়ের ওজন কত, এইটা। তাহলে প্রথম আমি যেটা করব সেটা হচ্ছে চা ভর্তি বাক্সের ওজন থেকে খালি বাক্সটার ওজন বাদ দিয়ে দেবো, দিলে শুধু চায়ের যে ওজন আমি সেটা পেয়ে যাব। তাহলে চা ভর্তি বাক্সের ওজন কত দেওয়া আছে? 52 কিগ্রা 350 গ্রাম। আর খালি বাক্সের ওজন দেওয়া আছে কত না 3 কিগ্রা 3.75 কিগ্রা মানে হচ্ছে 3 কিগ্রা 750 গ্রাম। এটা অবশ্যই কিগ্রা।
অতএব শুধু চায়ের ওজন কি করে বেরোবে? অবশ্যই দুটোকে বিয়োগ করতে হবে। তাহলে বিয়োগ করো, তাহলে 0, 5 থেকে 5 বাদ দিলে হচ্ছে 0, 13, 3 থেকে 7 যায় না, 1 10 ধার নিলাম 13, 13 থেকে 7 বাদ দিলে হচ্ছে 6, আর এখানে তাহলে 1 আছে, 11 হলো, 11 থেকে 3 বাদ দিলে তোমার হচ্ছে 8, 3, 11 মানে 8, আর এখানে 4, তাহলে 48 কিগ্রা 600 গ্রাম এটা। তাহলে বিয়োগফল যেটা দাঁড়ালো সেটা হচ্ছে 48 কিগ্রা 600 গ্রাম, যেটাকে আমি এটাও লিখতে পারি 48.6 কিগ্রা এটা। এরপরে হচ্ছে চা বাক্সের ভিতরের আয়তনটা আমি বের করব। ভিতরের আয়তন কত না, আয়তনের যে সূত্র দৈর্ঘ্য মানে হচ্ছে 7.5, প্রস্থ মানে হচ্ছে দেওয়া আছে কত 6, আর উচ্চতা দেওয়া আছে 5.4, তাহলে এককটা আসবে ঘন ডেসিমিল। তাহলে পরবর্তী অংশটা দেখো, তাহলে চায়ের আয়তন বেরিয়েছে এটা, চায়ের ওজন বেরিয়েছে এটা, তাহলে কি লিখবো যে 7.5 into 6 into 5.4 ঘন ডেসিমি চায়ের ওজন, ঘন ডেসিমি আটচল্লিশ 48.6 কিগ্রা। তাহলে 1 ঘন ডেসিমি চায়ের ওজন কত হবে 48.6 বাই হচ্ছে 7.5 into 6 into 5.4। তাহলে পরের লাইনে দেখো দশমিকের জায়গায় আমি 10 লিখে নিব, তাহলে 48.6 বাই 10 হলো, আর এখানে যখন 7.5 ছিল একে 75 করলাম মানে উপরে 10 গেল, 6 into 6 আছে into 5.4 কে লিখলাম 54, আর উপরে আরেকটা 10 চলে গেল। এবারে কাটাকাটি করতে হবে, 10 10 কেটে গেল। এবার দেখো 5 দিয়ে কাটো, 5 একে 5, 5 5 এ 25, 5 দুনে 10, 2 3 6 3। এবারে আমি উপরেরটাকে একটু কাটার চেষ্টা করব এটাকে, তাহলে 3 একে 3, 18, 3 6 18, 3 দুনে 6, 16 3 48, আর 3 দুনে 6, ঠিক আছে। এবারে দেখি আবার 3 এ কাটবে, 3 5 এ 15, 3 দিয়ে যদি এটাকে কাটি তাহলে 3 5 এ 15, 3 4 এ 12, তাহলে 54 একে 54, আর 54 একে 54, তার মানে উপরে থাকলো 1 আর নিচে থাকলো 5। তাহলে অ্যানসারটা কি হলো 1 এর 5 কিগ্রা। তাহলে সমান হচ্ছে 1 এর 5 গুণিতক 1000 যদি করি তাহলে এটা কিন্তু আর কিগ্রা থাকছে না, এবারে কিন্তু গ্রাম হয়ে যাবে। তাহলে 5 দিয়ে কাটো, তাহলে 5 দুনে 10, 200, তার মানে 1 ঘন ডেসিমি চায়ের ওজন হচ্ছে 200 গ্রাম। তাহলে আশা করি এটাও অসুবিধা হবে না তোমাদের। পরের অধ্যায়ে অঙ্কটা দেখো কি বলেছে, দেখো বলছে ঘনকাকৃতি একটি সম্পূর্ণ জলপূর্ণ চৌবাচ্চা থেকে সমান মাপে 64 বালতি জল তুলে নিলে চৌবাচ্চাটির 1/3 অংশ জলপূর্ণ থাকে। তার মানে 1/3 অংশ যেহেতু জল থেকে গেল, তাহলে পুরোটা যদি আমি 1 অংশ ভাবি তাহলে 1 বিযুক্ত 1/3 করলে যেটা হয়, তাহলে ওই অংশের জল তুলে নেওয়া হয়েছে, মানে ওইটাই হচ্ছে 64 বালতি জলের সমান। এবারে বলছে দেখো চৌবাচ্চাটির একটি ধারের দৈর্ঘ্য বলছে 1.2 মিটার হলে প্রতিটি বালতিতে কত লিটার জল ধরে। একটা জিনিস দেখো, এখানে আছে মিটার আর এখানে আছে লিটার,
তার মানে একক চেঞ্জ করতে হবে। তাহলে 1 লিটার সমান জানি আমরা 1 ঘন ডেসিমি, 1 ঘন ডেসিমি সমান হচ্ছে 1 লিটার। তাহলে প্রথম কাজ, এই মিটারকে আমি ডেসিমিতে নিয়ে যাব, দিলে আমাদের অ্যান্সারটা লিটারে আসতে পারে বা আসবে। তাহলে ঘনকাকৃতি চৌবাচ্চার বাহু, যেটাই ধাপ সেটাই বাহু, বাহুর দৈর্ঘ্য সমান হচ্ছে 1.2 মিটার। তার মানে 1.2 × 10 দিলে আমাদের বেরিয়ে যাবে ডেসিমি, তার মানে 12 ডেসিমি। তাহলে প্রথম উদ্দেশ্য আমার যেটা ছিল সেটা আমার বেরিয়ে গেল। এরপরে বলেছে দেখো, এই যে বেরোলো, তাহলে এর আয়তন বের করি, কারণ জলটা দেখো পুরো সম্পূর্ণ চৌবাচ্চা জলভর্তি ছিল বলছে। তাহলে চৌবাচ্চাটা কেমন, ঘনকাকৃতি। তাহলে চৌবাচ্চার আয়তন হচ্ছে, তাহলে বাহু কিউ মানে 12 × 12 × 12 ঘন ডেসিমি, বা কেউ 12 কিউও লিখতে পারবে। আর আমরা জানি ঘন ডেসিমি, 1 ঘন ডেসিমি সমান হচ্ছে 1 লিটার। তাহলে আমি এখানে লিখে দেব লিটার। এখানে যেহেতু বলবো যে 1 ঘন ডেসিমি সমান হচ্ছে 1 লিটার এখান থেকে। তাহলে যদি চৌবাচ্চা সম্পূর্ণ অংশ মানে সম্পূর্ণ আয়তন বা অংশ সমান যদি 1 হয়, তাহলে তাহলে 64 বালতি জল সমান কি দাঁড়াচ্ছে না 12 × 12 × 12 ইন্টু 1 বিযুক্ত 1/3 ডেসিমি, ডেসিমি নয় লিটার। কেন 1 বিযুক্ত 1/3 হলো, আমি প্রথমেই বলেছিলাম যে 1/3 অংশ জল পড়ে আছে, মানে এখনো আছে। তার মানে খরচ হয়েছে কত, মানে 64 বালতি জল যখন তুলে নিলাম, তাহলে কত তুলে নিলাম, তাহলে টোটাল যে 1 অংশ তা থেকে 1/3 বাদ দিলে যা হয় সেই অংশটা তুলে নিয়েছি। তার মানে সেটা কত বালতি জলের সঙ্গে সমান, 64 বালতি জলের সঙ্গে সমান। তাহলে এটাকে একটু সরল করে ফেলো, বা এখানে রাফিও করতে পারো। 1 বিযুক্ত 1/3 যেটা, সেটা হচ্ছে 3 বিযুক্ত 1/3, তার মানে এটা দাঁড়ালো 2/3। তাহলে এটা করে নাও 12 × 12 × 12 × 2/3। তাহলে একটু কাটাকাটি করে নাও, 3 × 4 = 12। তাহলে এখান থেকে আবার বের করো, তাহলে 64 বালতি জলের আয়তন হচ্ছে এটা। তাহলে 1 বালতির জলের আয়তন কত হবে না 12 × 12 × 4 × 2/64। এবারে কাটাকাটিটা তোমরা করো। তাহলে উপর একটু মুছে দিই, মুছে দেখো কাটাকাটিটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। তাহলে কত আছে 12 × 12 × 4 × 2/64। কাটাকাটি করো, 4 দিয়ে কাটলে এটা 4 × 4, এটা 16 × 4 = 64 আমরা জানি। 2 দিয়ে কাটলে 2 × 1 = 2, 2 8 = 16, আর 4 দিয়ে যদি কাটি 4 × 2 = 8, 4 × 3 = 12, আর 2 দিয়ে কাটলে 2 × 6 = 12। তার মানে কত দাঁড়ালো 6 × 3 = 18 লিটার। তার মানে 1 বালতি জলের আয়তন সমান হচ্ছে 18 লিটার। এবারে একটা কথা বলে দিই, এবারে বা তার আগের বারে
কোনো একটা সময় এটা কিন্তু তোমাদের মাধ্যমিক পরীক্ষায় এসেছিল। তাহলে আমি তোমাদের বলবো কি, আপাতত আমি 15 দাগ পর্যন্ত তোমাদের করে দিলাম, বাকিগুলো তোমরা করবে, নিজেরা করবে। যদি সমস্যা হয় আমাকে জানাতে পারো। আর আমার যতটুকু মনে হয় আমি যতগুলো করে দিয়েছি বা যেভাবে করে দেওয়া হয়েছে তাতে আশা করি পুরো প্রশ্নমালা তোমাদের পক্ষে করে নেওয়া সম্ভব হবে। যদি কোনো সমস্যা হয় তাহলে আমাকে জানাও।